বাড়ির সবাই কেমন আছে রে ফারিস? তোর বাবা চাচারা সবাই সুস্থ আছে তো? ফুপুর চোখের দিকে তাকিয়ে ফারিসের ঠোঁটের কোণে এক চিলতে মায়া ফুটে উঠল। শান্ত কণ্ঠে সে বলল, সবাই ভালো আছে ফুপিমুনি। ফান ভাইয়ের বিয়ের তারিখটা মনে হয় আগামী মাসেই ঠিক হবে। তোমাদের কিন্তু অবশ্যই যেতে হবে, নাহলে তোমার এই চেদি ভাতিজা তো সোজা বলেই দিয়েছে তোমরা না গেলে সে বিয়েই করবে না। শাহিদা চৌধুরী মলিন হাসলেন, পরক্ষণেই অভিমানী সুরে বললেন, তোর বাবা চাচা নিজে এসে আমাকে দাওয়াত না দিলে আমি যাব না। সৌহার্দ্য চোখ বন্ধ করেই সব শুনছে, কিন্তু তার মুখে কোনো সাড়া নেই। ফারিস ফুপুকে সান্ত্বনা দিয়ে নিজের হাতঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি চললাম ভাই, পরে দেখা হবে। সে দরজার দিকে পা বাড়াতেই সৌহার্দ্য নীরবতা ভেঙে শান্ত অথচ গম্ভীর গলায় বলে উঠল। আজকে রাতটা থেকে যা। ফারিস হঠাৎ থমকে দাঁড়িয়ে একটা বাঁকা হাসি দিল, বুকে সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হুম, থাকা যাবে না। তোর সাথে একা থাকলে কখন যে কি করিস তার ঠিক নেই। বউর অভাবে মানুষ এখন যাতা হয়ে যায়। ভদ্রলোকের বেশ ধরে বসে থাকলেই হয় না রে। তুই আসলে কি জিনিস সেটা আমি ভালো করেই জানি। বলেই দৌড়ে চলে যেতে নিলে সৌহার্দ্য নাক মুখ কুঁচকে একটা কুশন ছুঁড়ে মারল, বিড়বিড় করে বলল, ইডিয়েট। সেদিনের পর ক্যালেন্ডারের পাতা থেকে একটা মাস সরে গেল। এই এক মাসের সম্পর্কের মানচিত্রটাই যেন বদলে গেছে। শাহানের কাছ থেকে সৌহার্দ্যের সেই পাগলামির কথাগুলো শোনার পর থেকে হৃদির মনের ভেতরটা বিষে নীল হয়ে গেছে। তার কাছে সৌহার্দ্যের এই হাহাকার, এই আর্তনাদ সবই যেন সুনিপুণ এক নাটক। হৃদি নিজের মনেই বলে, যে মানুষটা সামনে থাকলে অবহেলার দগদগে ক্ষতে আমাকে জর্জরিত করে, সে আবার কিসের জন্য কেঁদে মরে? এটাই কি ভালোবাসা? না, এটা কেবলই এক ধরনের অদ্ভুত পাগলামি। এই এক মাস হৃদি যেন সৌহার্দ্যের জন্য অদৃশ্য হয়ে গেছে। এড়িয়ে চলা তো অনেক দূরের কথা, সে সৌহার্দ্যের দিকে চোখ তুলেও তাকায় না। ক্লাসের সৌহার্দ্য কতবার যে তাকে খোঁচার সুরে কিছু বলার চেষ্টা করেছে তার ইয়াত্তা নেই, কিন্তু হৃদি যেন এক কঠিন দেওয়ালে নিজেকে বন্দি করে নিয়েছে। কোনো শব্দ খরচ করে না সে। পড়ার প্রয়োজনে যখনই সৌহার্দ্য কিছু জিজ্ঞেস করে, হৃদি মাথা নিচু করে খুব সংক্ষেপে যান্ত্রিক স্বরে উত্তর দিয়ে দেয়। তার এই নিস্পৃহতা সৌহার্দ্যকে ভেতর থেকে পুড়িয়ে মারছে। সৌহার্দ্য মরিয়া, কিন্তু হৃদির এই নীরবতা তার সব অস্ত্র ভোতা করে দিচ্ছে। বারবার কথা বলতে চেয়ে সৌহার্দ্য ব্যর্থ হয়েছে। ক্লাস শেষ হওয়ার পর করিডোরের নির্জনতায় হৃদির হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনাটা। কিছু বুঝে ওঠার আগেই একজোড়া বলিষ্ঠ শক্তপোক্ত হাত তাকে চাপটে ধরে হ্যাচকা টানে নিয়ে গেল পাশের অন্ধকারাচ্ছন্ন ফাঁকা ক্লাসরুমটিতে। মুহূর্তের মধ্যে হৃদির পিঠ দেওয়ালে আছড়ে পড়ল। অজানা আশঙ্কায় তার সারা শরীর থরথর করে কাঁপছে। দম বন্ধ করা অন্ধকারে হৃদির মনে হলো আজ নিশ্চয়ই কোনো সর্বনাশ হতে যাচ্ছে। বুকটা শক্ত করে চেপে ধরায় আর্তনাদটুকুও গলার কাছে আটকে যাচ্ছে। হৃদির কাঁপুনির তীব্রতা টের পেয়ে সৌহার্দ্য একটু এগিয়ে এলো। হৃদির কানের কাছে উষ্ণ নিঃশ্বাস ফেলে সে ফিসফিস করে বলল, ডোন্ট প্যানিক জান। সৌহার্দ্যের কণ্ঠে সেই পরিচিত পৌরুষের ভারী সুর। হাতটা সরিয়ে নিতেই হৃদি একটু আশ্বস্ত হলো, কিন্তু পরক্ষণেই সৌহার্দ্যের মুখে জান সম্বোধন শুনে তার বুকের ভেতরটা দুলে উঠল। অন্ধকারে সৌহার্দ্যের মুখটা অস্পষ্ট, শুধু তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। এই মানুষটা তাকে জান বলে ডাকছে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল হৃদির। তার ভাবনার ঘোর কাটার আগেই সৌহার্দ্য হৃদির কোমর জড়িয়ে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। হৃদির মুখের কাছে মুখ নিয়ে শীতল বিষাদ মাখা কণ্ঠে সে ফিসফিস করে বলল, ইগনোর করছো কেন? কষ্ট দিয়ে কি শান্তি পাও? হুম। সৌহার্দ্যের আজকের কণ্ঠে কোনো আগ্নেয়গিরির মতো রাগ নেই, বরং আছে এক অদ্ভুত গভীরতা যা হৃদির স্নায়ুগুলোকে আরো উস্কে দিচ্ছে। হৃদি নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে তেতে উঠল। ছাড়ুন আমায়, অসভ্য লোক। আমি কেন আপনাকে কষ্ট দিতে যাব? এমনিতেই কিছুদিন পর আমাদের পুরো কথাটা মুখ দিয়ে বের হতে পারল না। তার আগেই সৌহার্দ্য ক্ষিপ্ত হয়ে হৃদির ঘাড়ের নরম চামড়ায় নিজের দাঁত বসিয়ে দিল। যন্ত্রণায় হৃদি আর্তনাদ করে উঠতে চাইলে সৌহার্দ্য সেই কামড়ের জায়গায় আলতো করে চুমু খেয়ে শীতল গলায় বলল, হুম।
হার্ট, এমন বাজে শব্দ করো না, তাহলে আমার অন্য কিছু করতে ইচ্ছে হবে, আর এখানে সেটা সম্ভব না। বাড়ি চলো, দেন হবে। কথাটা বলেই সে রিদির দিকে মুখ এগিয়ে নিতেই রিদি ছাড়া দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো। দূরে সরে গিয়ে রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল। খবরদার, একদম আমাকে ছোবেন না, কোনো অধিকার নেই আপনার। কি পেয়েছেন আমাকে? যখন যা খুশি করবেন আর আমি মেনে নিব? একদম না, আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আর হঠাৎ হঠাৎ এসব ন্যাকামি করতে আসবেন না। সৌহার্দ্য রিদির এই জেদটুকু যেন পাত্তাই দিল না। সে শিকারী বাঘের মতো রিদির আরো কাছে এগিয়ে এলো। নিজের নাক দিয়ে রিদির নাকের ডগায় আলতো করে ঘষতে গিয়ে ফিসফিসিয়ে বলল, বোচানাক, এই পুচকে শরীরের মধ্যে এত রাগ জমিয়ে রাখো কিভাবে বলো তো? সৌহার্দ্য যেই না আরো একটু এগিয়ে আসতে গেল, রিদি যেন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠে চিৎকার করে বলল, অসভ্য লোক, আর এক পা আগালে কিন্তু আমি চেঁচিয়ে লোক জড়ো করব। ছাড়ুন, যেতে দিন আমাকে। সৌহার্দ্য যেন কোনো কিছুতেই দমবার পাত্র নয়। ঘোর লাগানো কণ্ঠে সে বলল, ওকে। বলেই এগিয়ে আসতে নিল। ঠিক সেই মুহূর্তে রিদি সত্যি সত্যি চিৎকার করে উঠল। সৌহার্দ্য এমনটা আশা করেনি। রিদির এই দুঃসাহসিক সিদ্ধান্তে সে চমকে গিয়ে দ্রুত হাত বাড়িয়ে রিদির বুক চেপে ধরল। সে ভাবতেও পারেনি তার বলদ বউ নিজের ইজ্জতের তোয়াক্কা না করে এমন বোকামি করবে। এই বদ্ধ ক্লাসরুমে কেউ তাদের এমন অবস্থায় দেখে ফেলা মানেই রিদির জন্য বিপদ। সৌহার্দ্য সেটা বুঝতে পারলেও তার এই অবাধ্য বউটি যে তাকে জব্দ করার জন্য এমন করবে তা তার কল্পনারও বাইরে ছিল। রিদির চিৎকার থামানোর চেষ্টায় সৌহার্দ্যের বুক চেপে ধরায় কোনো লাভ হলো না। ক্লাসরুমের বাইরে করিডোরে ততক্ষণে ছাত্রছাত্রীদের পায়ের আওয়াজ আর অস্পষ্ট শোরগোল শোনা যাচ্ছে। সৌহার্দ্য রাগে বিরক্তিতে চোয়াল শক্ত করে রিদির দিকে তাকালো। তাতে দাঁত চেপে ফিসফিসিয়ে বলল, এটা কি করলি স্টুপিড? রিদি ভয় কুকড়ে গেল। রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে সে যে কত বড় বোকামি করেছে সেটা এখন হাড়ে হাড়ি টের পাচ্ছে। নিজের অসহায়ত্ব আর লজ্জা চেপে ধরে সে কাপা গলায় বলল, আমার আমার কি দোষ? আপনি তো এমন করছিলেন যে লজ্জায় তার বাকি কথা আর মুখ দিয়ে বের হলো না। সৌহার্দ্যের চোখে মুখে আগুনের হলকা। সে রিদির দিকে তাকিয়ে তিক্ত স্বরে বলল, ঠিক আছে, আজ দুজনকেই একসাথে কট খাবো। আই হ্যাভ নো প্রবলেম। আমার এসবের অভিজ্ঞতা তুমি আগেই করিয়ে রেখেছো। বলেই সে যখন রাগে দরজা খুলতে হাত বাড়ালো, রিদি আতঙ্কিত হয়ে তার হাত চেপে ধরলো। ভয়ে আমতা আমতা করে মিনতি করে বলল, প্লিজ এমনটা করবেন না। আমি আর জীবনে আপনাকে কোনোভাবে কট খাওয়াবো না, সত্যি বলছি। এবারের মতো আমাকে বাঁচিয়ে দিন প্লিজ। দরজায় এখন ছাত্রছাত্রীদের ধুমধাম ধাক্কা আর শোরগোল। পরিস্থিতি বেগতিক দেখে সৌহার্দ্য এক মুহূর্ত ভাবলো, তারপর দ্রুত পকেট থেকে ফোন বের করলো। রিদিকে রুমের এক কোণায় আড়ালে দাঁড় করিয়ে দিয়ে নিজের চেহারায় সেই পরিচিত গম্ভীর মুখোশটা পরে দরজাটা খুলল সে। বাইরে থাকা ছাত্রছাত্রীদের ভিড় তাকে এই অবস্থায় দেখে চমকে গেল। থমকে গেল। এক ছেলে তো ভয়ে থতমত খেয়ে বলেই ফেলল, স্যার আপনি? সৌহার্দ্য ভ্রুকুচকে তার সেই চিরচেনা কর্কশ আর গম্ভীর কণ্ঠে গর্জে উঠল। কি চাই এখানে? ছেলেটা ঢোক গিলে আমতা আমতা করে বলল, স্যার, ভেতর থেকে একটা মেয়ের চিৎকার শব্দ পেলাম তো তাই। ছেলেটা ক্লাসরুমের ভেতরে উকি মারার চেষ্টা করতেই সৌহার্দ্য তার মাথায় আলতো করে একটা ধাক্কা দিয়ে বিরক্ত মুখে ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরলো। ফোনের পর্দায় একটা মুভির ক্লিপ চলছে। সৌহার্দ্য ছাছালো গলায় বলল, আমি মুভি দেখছিলাম। এনি প্রবলেম? সৌহার্দ্যের মুখে এই অজুহাত কারো খুব একটা হজম হলো না। এই রাগী আর গম্ভীর স্যার অন্ধকার ক্লাসরুমে দরজা বন্ধ করে একা একা মুভি দেখছেন। এইটা কল্পনা করাও তাদের জন্য দুঃসাধ্য। কিন্তু স্যারের রাগী চেহারা দেখে কারো আর পাল্টা প্রশ্ন করার সাহস হলো না। ঠিক সেই ভিড়ের মধ্যেই ছিল শাইম। সে রিদিকে খুঁজতে খুঁজতে এদিকেই এসেছিল। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে সে সব লক্ষ্য করছিল। শাইমের মনে গভীর সন্দেহ দানা বেঁধেছে। তার কেন জানি দৃঢ় বিশ্বাস রিদি ভেতরেই আছে। শাইমের খুব ইচ্ছে করছিল সৌহার্দ্যকে একবার কট খাইয়ে এতদিন চালানোর প্রতিশোধ নিতে, কিন্তু উপায় নেই। এই খাটাসকে ফাঁসাতে গেলে যে রিদিও ফেঁসে যাবে। শাইম মনের দুঃখে দাঁত চিপে বলল, খাটাসটাকে আজ কর দিতে পারলে শান্তি পেতাম।
ঠিক তখনই সৌহার্দ্যের নজর পড়ল শাইমের ওপর। চোখের ইশারায় সে শাইমকে কিছু একটা শাসিয়ে দিল। শাইম সব বুঝে করেও না বোঝার ভান করে দাঁড়িয়ে রইল। মুখে একটা নিরীহ গোবেচারা হাসি ফুটিয়ে মনে মনে গালি দিল। কাটাস এবার বুঝ কেমন লাগে। এদিকে দুজন করিডোর দিয়ে যাওয়ার সময় ভিড় দেখে এগিয়ে এলো। সামনে থমথমে মুখে সৌহার্দ্যকে দাঁড়িয়ে থাকতে দেখে সে পরিস্থিতিটা আঁচ করতে পারল। সৌহার্দ্য তাকেও চোখের ইশারায় কিছু একটা ইঙ্গিত করতেই সুজন দক্ষ হাতে ভিড় সামলে ছাত্রছাত্রীদের সেখান থেকে সরিয়ে নিয়ে গেল। সবাই চলে যাওয়ার পর করিডোর আবার নিস্তব্ধ হয়ে এলো। সৌহার্দ্যের গম্ভীর ছায়াটা হৃদির ওপর এসে পড়ল। হৃদি তখনও দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, তার বুকের ধরপড়ানি তখনও থামেনি। সৌহার্দ্য ধীর পায়ে হৃদির দিকে এগিয়ে এলো, তারপর নিজের এক হাত দিয়ে দেওয়াল আটকে হৃদিকে পুরো নিজের আয়ত্তে নিয়ে নিল। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ঝুলিয়ে হৃদির মুখের কাছে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কি ম্যাডাম আর চেঁচাবেন? এতক্ষণ ভয়ের চোটে হৃদি গুটিয়েছিল, কিন্তু পরিস্থিতি শান্ত হয়েছে বুঝতেই তার ভেতরের চাপা রাগ আর জেদ মাথা চাড়া দিয়ে উঠল। সৌহার্দ্য তখন বিজয়ের হাসিতে বিভোর। ঠিক সেই সুযোগটাই নিল হৃদি। সৌহার্দ্য কিছু বুঝে ওঠার আগেই হৃদি ঝটকা মেরে সৌহার্দ্যের হাতে জোরে একটা কামড় বসিয়ে দিল। যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে সৌহার্দ্য দ্রুত হাতটা সরিয়ে নিতে সেই এক সেকেন্ডের সুযোগেই হৃদি নিজেকে ছাড়িয়ে নিয়ে করিডোর দিয়ে দিল দৌড়। সৌহার্দ্য সামলে ওঠার আগেই হৃদি যেন হাওয়া হয়ে গেল। শূন্য করিডোরের দিকে তাকিয়ে সৌহার্দ্য রাগে বিরক্তিতে হাতটা ডলতে ডলতে বিড়বিড় করে বলে উঠল, জঙ্গি বিড়াল। শিকদার বাড়িতে রিভার আসার আজ 1 সপ্তাহ পূর্ণ হলো। হৃদির কথা মনে পড়ছে। এই অছিলাই ভাইকে অনেক কান্নাকাটি করে সে শিকদার বাড়িতে আস্তানা গেড়েছে, কিন্তু রিভার আসার আসল উদ্দেশ্য হৃদি নয়, সাহাবীর। সেদিন শপিং মলে সাহাবীরের সেই ব্যক্তিত্ব আর অ্যাটিটিউড দেখে রিভা একেবারে ঘায়েল। এরপর কত খুঁজেছে কিন্তু সাহাবীরের নাগাল পায়নি। যখন হতাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই একদিন হৃদির সঙ্গে দেখা করতে কলেজে গিয়ে সাহাবীরকে দেখে তার চোখ চরক গাছ। হৃদির মুখেই জানলো সাহাবীর সম্পর্কে তার ফুফাতো ভাই। এরপর তো আর পায়কে অনেক কাঠখড় পুড়িয়ে রিভা সৌহার্দ্যকে কোনো মতে রাজি করিয়ে তবেই সে শিকদার বাড়িতে পা রেখেছে। কলেজ থেকে ফিরে হৃদি বিছানায় শরীর এলিয়ে দিয়েছে, আর কত 1 ঘন্টা ধরে রিভা তার পাশে বসে সাহাবীরের বিরুদ্ধে নালিশের ঝুলি খুলে বসেছে। হৃদি চুপচাপ শুনছে, কোনো উত্তর করছে না। ধৈর্যের বাঁধ ভেঙে রিভা এবার রাগে দুঃখে হৃদিকে ধরে ঝাঁকুনি দিয়ে উঠল। ভাবি, কোনো কথা বলছো না কেন? তোমার ভাই সব সময় আমাকে কেন এভাবে এড়িয়ে চলে বলো তো? আমি কি খুব ছোট? এই তো কিছুদিন পরে 18 বছর হয়ে যাবে। বলো তো, আমার কি প্রেম করার বয়স হয়নি? হৃদি যেন পাথরের মতো জমে গেল। রিভার এই নির্লজ্জ প্রশ্ন শুনে হৃদির মাথার ভেতরটা রিরি করে উঠল। মনে মনে ভাবলো, যেমন ভাই তেমন বোন। ছি, আমাদের ভাই বোন দুটোর কপাল এই বেহায়া দুটোর সাথে কেন জুড়তে হলো? তবুও নিজের বিরক্তি লুকিয়ে মুখে একটা কৃত্রিম হাসি ফোটানোর চেষ্টা করে হৃদি শান্ত গলায় বলল, এখন কি করব বলো? ভাইয়া তো একটু বেশি গম্ভীর। তুমি মন খারাপ করো না আমার লক্ষ্মী বোন। বলেই আর 1 মুহূর্ত দেরি না করে হৃদি ঝটপট বাথরুমের দিকে পা বাড়ালো। না হলে এই মেয়ের বকবকানি আর প্রশ্নের বানে আজ তার মাথাটাই বিগড়ে যাবে। হাসপাতাল থেকে ফেরার পর শহরের এই অভিজাত ক্লাবের নির্জন কোণে বসে আছে সৌহার্দ্য, সাথে সুজন আর ফারিস। সৌহার্দ্যের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠছে। একটার পর একটা সিগারেট শেষ করে চলেছে সে। এখনকার এই মত্ত বিপর্যস্ত সৌহার্দ্যকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে সে একজন নামকরা কার্ডিওলজিস্ট। তার এই এক অদ্ভুত বদ অভ্যেস। যখনই প্রচন্ড মানসিক চাপে থাকে, সিগারেটের আস্ত প্যাকেটটাই যেন তার ফুসফুসে ছাই হয়ে মিশে যায়। অথচ স্বাভাবিক দিনে 3-4টের বেশি সে ছই না। ফারিস আর সুজন বিরক্তিতে নাক মুখ কুঁচকে আছে। ফারিস এক সময় আর নিজেকে সামলাতে না পেরে ফেটে পড়ল। নামানা বউকে নিয়ে ফাঁকা ক্লাসরুমে কট খেয়ে আসিস, আবার মুখে বলিস বউ মানে না। পাল, টেনশনে ধোয়ায় আকাশ অন্ধকার করছিস। তুই আসলে চাসটা কি বলতো? সুজন বাঁকা হেসে মস্করা করলো।
আমার তো মনে হয় ফারিস তোর কথাই সত্যি, শালা ওর সমস্যা আছে, কোনো বড় ডাক্তার দেখিয়ে নেওয়া দরকার। সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভাঙল। বিরক্তি আর রাগে কপালে ভাঁজ ফেলে সে উঠে দাঁড়ালো। ফারিসের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কর্কশ গলায় বলল, আপাতত তোদের দুটাকে পিটিয়ে সোজা করতে ইচ্ছা করছে। খাওয়ার ইচ্ছা না থাকলে মুখটা দয়া করে বন্ধ রাখ। বলেই সে ওদের ফেলে সামনের দিকে এগিয়ে গেল। ক্লাবের আবছা আলোয় সে পকেট থেকে মোবাইলটা বের করলো। স্ক্রিনে ভেসে উঠল একটি হাসি খুশি মেয়ের ছবি। সেই ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। তারপর আপন মনেই বিড়বিড় করে উঠল, ভালোবাসা শব্দটা হয়তো তোমাকে বোঝানোর জন্য যথেষ্ট নয়। তুমি সৌহার্দ্য চৌধুরীর সেই আসক্তি, যে আসক্তি জন্ম পেরিয়েও থেকে যায়। মাই হার্ট। রিভা হেলতে দুলতে সিঁড়ি দিয়ে নামছিল। ঠিক তখনই পা হড়কে সে নিচের দিকে পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একজোড়া শক্ত হাত তার কোমর জড়িয়ে ধরে তাকে সামনে নিল। রিভা তাকিয়ে দেখল সাহাবীর তাকে ধরে রেখেছে। রিভাকে দাঁড় করিয়ে দিয়ে ভ্রুকুচকে ধমক দিয়ে সাহাবীর বলল, সমস্যা কি তোমার? এমন ছাড়া গরুর মতো করো কেন সারাদিন? স্থির হয়ে থাকতে যায় না? রিভা পলকহীন দৃষ্টিতে সাহাবীরের দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতরটা ধরপড় করছে, কিন্তু মুখে দুষ্টুমির হাসি। নিজের ওড়নার কোনাটা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে লজ্জা পাওয়ার নিখুঁত ভান করে রিভা বলল, ইস, এভাবে না দৌড়ালে কি আপনার বুকে গিয়ে পড়তাম? কানা লোক, একটা নাদুস নুদুস সুন্দরী মেয়ে আপনার পিছু পিছু ঘুরছে, সেটা চোখে পড়ে না বেয়াই সাহেব? সাহাবীর রাগে আর বিরক্তিতে ফুঁসে উঠল। দাঁতে দাঁত চেপে সে ফিসফিসিয়ে বলল, থাপ্পড় দিয়ে কাল লাল করে দেবো বেয়াদব। ঠিক বয়সে বিয়ে করলে আমার তোমার মতো একটা মেয়ে থাকতো, ইডিয়েট। নাক টিপলে দুধ বেরোবে আর এসেছে প্রেম করতে। সাহাবীরের এত করার কথাতেও রিভার বিন্দু মাত্র রাগ হলো না, বরং সে যেন তাতে উৎসাহ পেল। সে একটু এগিয়ে গিয়ে সাহাবীরের মুখোমুখি দাঁড়িয়ে সুর টেনে গেয়ে উঠল, এই যে বেয়াই সাহেব, ভাব নিয়েন না, এত সুন্দর একটা বেআইনকে দেখেও দেখেন না। সাহাবীর আর এক মুহূর্ত দাঁড়ালো না। রাগে বিরক্তিতে গজগজ করতে করতে হনহন করে চলে যেতে যেতে পেছন থেকে গর্জে উঠল, নির্লজ্জ বেহায়া বালপাকনা মেয়ে কোথাকার। রাত প্রায় 2টো। শিকদার বাড়ির সামনে পার্ক করা গাড়ির সিটে শরীর এলিয়ে বসে আছে সৌহার্দ্য। গত কয়েক ঘন্টা ধরে সে তার অবাধ্য বউটাকে অনবরত কল দিয়ে যাচ্ছে, কিন্তু রিদি ফোন ধরছে না। সৌহার্দ্য গাড়ি থেকে নামতে যাবে তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করছে প্যারট নামটা। সৌহার্দ্য ঠোঁট কামড়ে একটু হাসলো। ফোনটা কানে লাগতেই ওপাশ থেকে রিদির ঘুম চড়ানো বিরক্ত কণ্ঠস্বর ভেসে এলো, অসভ্য ডাক্তার, এত রাতে বিরক্ত করছেন কেন? সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ ভাঙল। রাগে গলায় ছেড়ে বলল, স্টুপিড, নিচে আসো, আমি ওয়েট করছি। কাম ডাউন ইন 5 মিনিটস। রিদি যেন আগুনের ওপর ঘি ঢাললো। সে আরো 3 গুণ রাগে গর্জে উঠল, অসভ্য লোক, আপনি এখানে দাঁড়াতে দাঁড়াতে শহীদ হয়ে যান, আমি যাব না। বলেই ঠাস করে ফোনটা কেটে দিয়ে আবার ঘুমে তলিয়ে গেল। ফোনটা কেটে যেতেই সৌহার্দ্য বিড়বিড় করে উঠল, এই জন্যই নিজের দুর্বলতা কাউকে প্রকাশ করতে নেই। ডের ব্যাটারিটা যেই বুঝলো আমি দুর্বল, অমনি নাকানি চুবানি খাওয়ানো শুরু করে দিল। বলেই গাড়ি থেকে নেমে সরাসরি গেটের দিকে এগিয়ে গেল। দারোয়ানের হাতে কিছু টাকা গুজে দিয়ে ভেতরে ঢুকে পড়ল। দারোয়ান প্রথমে নিতে চায়নি, কিন্তু রিদির এই অদ্ভুত জামাইবাবুর পাগলামি সে আগেই দেখেছে। এই জেদি ছেলেটাকে আটকানোর ক্ষমতা কার আছে? রিভা এসে দরজা খুলে দিতেই সৌহার্দ্য কোনো ভনিতা না করে রিদির রুমটা জেনে নিল। ঝড়ের গতিতে সোজা গিয়ে ঢুকে পড়ল রিদির ঘরে। রুমের ভেতর ডিম লাইটে নীলচে আলোয় রিদির মুখটা অপূর্ব দেখাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো এক ঘুমন্ত পরী। সৌহার্দ্য থমকে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর এক পা করে বিছানার কাছে এগিয়ে গিয়ে পাশে বসলো। রিদির মুখের ওপর ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো আলতো হাতে আলগোছে সরিয়ে দিয়ে ঝুঁকে তার কানের কাছে বুক নিয়ে ফিসফিস করে বলল, মানি না তোমাকে আমার বউ, তবুও তোমার প্রতিটি অস্থির নিঃশ্বাস, প্রতিটি ছটফটানি এই সৌহার্দ্য চৌধুরীর নামেই হবে। এই ছোট্ট সত্তা একদিন এমনভাবে আমার বুকের স্পন্দনের সঙ্গে মিশে যাবে যে তোমাকে আমার থেকে আলাদা করা
অসম্ভব হয়ে যাবে। বলেই সৌহার্দ্য কোনো দিকে না তাকিয়ে রিদিকে পাজা কোলা করে তুলে নিল। এরপর যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে গেল। গভীর রাত। সৌহার্দ্যকে রিদিকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে আসতে দেখে রিভা থমকে দাঁড়ালো। অবাক হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছ? সৌহার্দ্য রিভার দিকে ইশারা করে চুপ থাকতে বলল, যাতে রিদির ঘুমের ব্যাঘাত না ঘটে। এরপর খুব নিচু স্বরে ধীর গলায় উত্তর দিল, বাড়ি যাচ্ছি, তুই কাল সকালে চলে আসিস। রিভা কিছু বুঝে ওঠার আগেই সৌহার্দ্য রিদিকে নিয়ে বেরিয়ে গেল। রিভা বিস্ময় আর আক্ষেপ নিয়ে হ্যাঁ করে তাকিয়ে রইল, হা করে তাকিয়ে রইল। কত স্বপ্ন ছিল মনে, এখানে আরো কিছুদিন থেকে শাহবীরের সাথে সময় কাটানোর সুযোগ মিলবে, কিন্তু তার সেই পরিকল্পনা সবটাই যেন ভাইয়াটা ধূলিসাৎ করে দিল। রিভার এই মন খারাপের মাঝেই শাহবীর এসে তার মাথায় একটা মৃদু টোকা দিয়ে বলল, কি ব্যাপার, না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে কি করছো? মনটা আগে থেকেই খারাপ ছিল, তার উপর শাহবীরের এই উদাসীনতা রিভাকে আরো ক্ষিপ্ত করে তুলল। সে মুখটা ভার করে বলল, ভাইয়া তো ভাবিকে নিয়ে চলে গেল। শাহবীর খানিকটা বিরক্ত হয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, তো ওর বউ, ও নিয়ে যাবে না তো কে নিয়ে যাবে? এতে তোমার সমস্যা কি? রিভার মেজাজ যেন সপ্তমে চলল। রাগে আর অভিমানে ফুঁকতে ফুঁসতে বলল সে, আমার সমস্যা যে কি তা বোঝাতে বোঝাতে আমার চুল পাকিয়ে বুড়ি হয়ে যাওয়ার দশা হবে, তবুও আপনি বুঝবেন না। আপনি আসলেই আস্ত একটা কানা লোক। কথাটা বলেই রিভাম রাগে গজগজ করতে করতে দপাদপ পা ফেলে ওই জায়গা থেকে চলে গেল। শাহাবীর নির্বিকার ভঙ্গিতে রিভার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, বেয়াদব মেয়ে একটা। গাড়ির ভেতরটা নিস্তব্ধতা। সৌহার্দ্য রিদিকে নিজের কোলে আলতো করে টেনে বসিয়ে রিদির অবশ মুখটা নিজের বুকের উষ্ণতায় গুছিয়ে দিয়ে এক হাতে পরম মমতায় তাকে জড়িয়ে ধরল সে। হৃদির অবাধ্য চুলে আলতো করে একটা চুমু খেয়ে ধীরগতিতে গাড়ি স্টার্ট দিল সৌহার্দ্য। ঘুমের অতল গহীনে ডুবে থাকা হৃদি বাইরের জগৎ সম্পর্কে বেখবর। সৌহার্দ্যের বুকের উষ্ণতায় সে যেন আরো পরম নিশ্চিন্তে ঘুমের আবেশে এলিয়ে পড়ল। গাড়ি যখন চৌধুরী বাড়ির সামনে এসে থামলো তখনও হৃদির ভাঙেনি। সৌহার্দ্যর সাথে সাথে আরবান ফোন করে আমেনা কালাকে নির্দেশ দিয়ে হৃদির রুমটা যেন তড়িঘড়ি করে গুছিয়ে রাখা হয়। এরপর খুব সাবধানে হৃদিকে কোলে তুলে নিয়ে সে সোজা নিয়ে গেল হৃদির রুমে। বিছানায় শুইয়ে দিয়ে এসিটা কিছুটা কমিয়ে দিল যাতে হৃদির আরাম হয়। গায়ের ওপর পরম যত্নে কাঁথাটা টেনে দিয়ে সে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তার ঘুমের শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত এক তৃপ্তি নিয়ে এরপর সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সকালের মিষ্টি রোদ আর পাখির কলকাকলিতে হৃদির ঘুম ভাঙলো। প্রতিদিনের অভ্যেস মতো হাত বাড়িয়ে মোবাইলটা খুঁজতে গিয়ে ব্যর্থ হলো সে। বিরক্তি নিয়ে পিটপিট করে চোখ মেলতেই তার গা ছমছম করে উঠল। ঘুমের ঘোর এখনো কাটেনি, অথচ চারপাশের পরিবেশটা বড় অদ্ভুত। এটা তো অবিকল চৌধুরী বাড়ির তার রুমটা। হৃদি ধরপর করে উঠে বসলো। হৃৎপিণ্ডটা তখন ধকধক করছে। এটা কি স্বপ্ন? সে এখানে এলো কিভাবে? মস্তিষ্কটা তখন অস্পষ্ট স্মৃতি হাতড়াচ্ছিল। আবছা মনে পড়েছে গভীর রাতে সৌহার্দ্যের একটা ফোন এসেছিল, কিন্তু ঘুমের ঘোরে সে কি কথা বলেছিল আর সৌহার্দ্যই বা কি বলেছিল সবটাই ধোঁয়াশা। অসভ্য বেয়াদ্দপ লোকটার কাজ। বিড়বিড় করে নিজের উপরই রাগ ছাড়ল হৃদি। তার দৃঢ় বিশ্বাস এই কাণ্ড ওই সৌহার্দ্যেরই। নিজেকে সামলে নিয়ে দ্রুত ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই সামনে পড়ল মিয়াজ চৌধুরী, রিমা চৌধুরী। ভদ্রতার খাতিরে রীতি কিছু একটা বলতে চাইলো, কিন্তু রিমা চৌধুরী মুখটা বাঁকিয়ে কোনো শব্দ না করেই পাশ কাটিয়ে চলে গেলেন। হৃদির মনে একটু বিরক্ত হলো। এই মহিলার সমস্যাটা কি? কেন তার সাথে এমন করে সে বুঝে উঠতে পারে না। কিছুদিন আগে যখন এখানে এসেছিল তখন তো ভালো ব্যবহারই করছে, এখন আবার কোন ভূতে ধরেছে? বেলা তখন প্রায় 9টা। হৃদি মনের ভেতর জমানো হাজারো প্রশ্নের তোয়াক্কা না করে নিচে নেমে এলো। বসার ঘরের সোফায় শাহিদা চৌধুরীকে বসে থাকতে দেখে সে একটু থমকে দাঁড়ালো। শাহিদা চৌধুরীর চেহারায় কোনো বিস্ময় নেই। আমিনা খালার কাছে তার সেই গুণধর ছেলের কীর্তিকলাপ আগেই শুনে ফেলেছেন তিনি। হৃদিকে দেখে শাহিদা চৌধুরী স্নেহের হাত বাড়িয়ে দিতে হৃদি তার পাশে গিয়ে বসে আলতো করে মাথাটা গুজে দিল তার কোলে।
যেন কত বছর পর মায়ের কোল খুঁজে পেল। শাহিদা চৌধুরী পরম মমতায় রিদির চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন। কিছু খেয়ে নে মা। রিদি ধীরে ধীরে মাথা তুলে বিষণ্ণ কণ্ঠে বলল। আমি এখানে থাকতে চাই না আম্মু। শাহিদা চৌধুরী মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো জোর নেই, আছে অদ্ভুত এক শান্ত স্নিগ্ধতা। তিনি শান্ত স্বরে বললেন। ঠিক আছে, কিন্তু দুদিন পরই তো আবার সবাই সৌহার্দার মামার বাড়িতে যাচ্ছি ফারহানের বিয়েতে। ওখান থেকেই ফিরে চলে যাস কেমন? হৃদির চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। এই 4 বছরে চৌধুরী বাড়িতে সৌহার্দের মামা বাড়ির লোকজনের আনাগোনা বা কোনো সম্পর্কের নজির সে দেখেনি। হৃদি বিষম অবাক হলো, কিন্তু মুখ ফুটে কিছু বলল না। শাহিদা চৌধুরী হৃদির বিভ্রান্তি আঁচ করতে পেরে মাথায় হাত বুলিয়ে আবার বললেন। তোর মামা নিজে এসে দাওয়াত দিয়ে গেছেন সবাইকে নিয়ে যাওয়ার জন্য, তাই যাচ্ছি। হৃদি আর কোনো প্রতি উত্তর করলো না, চুপচাপ মাথা নাড়িয়ে সাই জানালো। শাহিদা চৌধুরীর কথা নীরবে মেনে নিল। হৃদি রান্না ঘরের দিকে পা বাড়াতেই দেখলো সাথী নাস্তা বানাচ্ছে। হৃদিকে দেখে সাথী একটা মিষ্টি হাসি দিয়ে মজা করে বলল। বাহ, জামাইয়ের কোলে চড়ে রাত দুটোই সময় বাড়ি ফেরা হচ্ছে, ভালোবাসা দেখছি জমে ক্ষীর। সাথীর কথায় হৃদির মেজাজ মুহূর্তেই চড়ে গেল। সে মুখ বাঁকিয়ে ঝাঝালো স্বরে বলল। ভালোবাসা না ছাই, দুদিন যাক, তারপরেই দেখবে তোমার ওই অসভ্য দেবর বলবে আমার বাড়িতে তোমার কি চাই। তারপর সৌহার্দ্যকে নকল করে ভেঙিয়ে বলল। গেট আউট ফ্রম মাই হাউস। ইংরেজের বাচ্চা একটা, গিরগিটিও এত দ্রুত রং বদলাতে পারে না যতটা ওই লোকটা পারে। সাথী কোনো উত্তর দিল না, নীরবে একটু হাসলো। সে নিজেও তো জানে না সৌহার্দ্য আসলে কি চায়। মনের ভেতর একরাশ দীর্ঘশ্বাস চেপে সে চুপচাপ নিজের কাজে মন দিল। ধৃতি তার পাশে বসে টুকটাক কিছু খেতে খেতে এতদিন ধরে জমিয়ে রাখা মনের সব অভিমান, সব কথা উজাড় করে দিচ্ছে। সকাল 11টায় স্নিগ্ধ আলো ড্রয়িং রুমের জানালা দিয়ে এসে পড়েছে, কিন্তু ঘরের পরিবেশটা বেশ থমথমে। হৃদি সোফায় বসে আছে, কোলে জোহা, বাচ্চার সাথে খুনসুটিতে মেতে আছে সে। যদিও মনের ভেতরটা অশান্ত। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে নেমে এলো সৌহার্দ্য। পরনে ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার, ঘুমের রেশ এখনো কাটেনি তার চোখে। মুখটা অস্বাভাবিক রকমের গম্ভীর। হৃদি একবার আর চোখে তার দিকে তাকিয়েই দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। সৌহার্দ্যের উপস্থিতিতেই তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। হঠাৎ কোনো কথা না বলে নিঃশব্দে এসে সৌহার্দ্য ঠিক হৃদির গা ঘেঁষে দপ করে বসে পড়ল। তার এই নৈকট্য হৃদির অস্বস্তি যেন আরো বাড়িয়ে দিল। হৃদি দ্রুত একটু সরে গিয়ে ফোঁস করে উঠল, তীর তীরে মেজাজে বলল। অসভ্য লোক, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? সৌহার্দ্য ভ্রুকুচকে তাকালো, তার চোখে এক অদ্ভুত উদাসীনতা। গম্ভীর কণ্ঠে সে পাল্টা প্রশ্ন ছুড়ল। আমি কেন তোমাকে নিয়ে আসব? হৃদির মাথা গরম হয়ে গেল সৌহার্দ্যের এমন কথা শুনে। বিড়বিড় করে বলল। কি অসভ্য লোক, কথার এমন পিঠ চাপড়ানো পোল্টিবাজ লোক আমি জীবনে দেখিনি। আল্লাহ, এটাকে কি মাটি দিয়ে বানাইছে আল্লাহই জানে। রাগ সংবরণ করতে না পেরে দাঁতে দাঁত চেপে সে আবার বলল। তাহলে আমি কিভাবে এলাম এখানে? আকাশ থেকে পড়েছি? সৌহার্দ্য এবার একদম নিশ্চল হয়ে বসে রইল। ক্ষণিকের নীরবতা ভেঙে গমগমে অথচ নির্লিপ্ত গলায় সে বলল। আমি কিভাবে বলবো? মেবি ভূত। হৃদির গায়ের ভেতরটা রাগে যেন জ্বলছে। ঘুমের ঘোরেই ওকে ডাকাতি করে তুলে এনেছে, এখন অসভ্য লোকটা কি নির্লজ্জের মতো নাটক করছে? একেই বলে বেহায়া। ওর ভাবনার মধ্যে সৌহার্দ্য জোহার মিষ্টি গাল দুটো টেনে আদর করতে করতে হৃদির দিকে তাকিয়ে ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল। ইউ লাইক বেবি? হৃদি তখনও নিজের বিরক্তির ঘোরে ডুবে আছে। সৌহার্দ্যের কথার গভীরতা না বুঝেই আন মনে মাথা নাড়ল সে। মুহূর্তের মধ্যে সৌহার্দ্য ঝুঁকে জোহার গালে একটা আলতো চুমু খেয়ে সোজা উঠে দাঁড়ালো। এরপর হৃদির দিকে এক পলক তাকিয়ে গম্ভীর অথচ শান্ত গলায় বলল। রুমে এসো। দেন ওটার মতো এমন একটা কিউট বেবি পাবে,
কথাটা বলেই সে আর কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। হৃদি প্রথমে থতমত খেয়ে স্তব্ধ হয়ে বসে রইল। পরক্ষণেই যখন সৌহার্দ্যের কথার আসল মানেটা তার মস্তিষ্কে আঘাত করলো, তার গাল দুটো লজ্জায় আর ক্ষোভে রাঙা হয়ে উঠল। রাগে গজগজ করতে করতে সে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।